দেখো, প্রথম যে দেশ আমরা দেখব, যে দেশটা থেকে কি নেওয়া হয়েছে আমাদের ভারতীয় সংবিধানে, দেখো সেটা হচ্ছে জাপান। তো আমরা কেমন করে মনে রাখবো? দেখো, আমরা হচ্ছে এই যে কোন দেশ থেকে কি নেওয়া হয়েছে আমাদের ভারতীয় সংবিধানে, অর্থাৎ যখন ভারতীয় সংবিধান তৈরি হয়েছিল বা তৈরি করার সময় এসেছিল, তখন ভারতীয় সংবিধান প্রণেতাগণ, যাদেরকে কনস্টিটিউটেন্ট অ্যাসেম্বলি বলা হয় বা গণপরিষদ বলা হয়, অর্থাৎ সেই গণপরিষদ বা কনস্টিটিউটেন্ট অ্যাসেম্বলি সদস্যরা বিভিন্ন দেশ, পৃথিবীর নানা দেশে গিয়েছিলেন এবং নানা দেশে গিয়ে বিভিন্ন দেশের বিভিন্ন সংবিধানগুলোকে তারা ঘেঁটেছিলেন, অর্থাৎ দেখেছিলেন, পর্যবেক্ষণ করেছিলেন। এবং বিভিন্ন দেশের বিভিন্ন সংবিধানগুলোকে পর্যবেক্ষণ করার পর সেই সংবিধানগুলো থেকে যে যে ভালো দিকগুলো ছিল, সেই দিকগুলোকে আমাদের দেশের সংবিধানে নেওয়া হয়েছে। তো বিভিন্ন দেশে গিয়েছিলেন, কিন্তু বিভিন্ন দেশে যাওয়ার পর প্রায় 11টি দেশ থেকেই ভারতীয় সংবিধান প্রণেতা কারিগণ, অর্থাৎ যারা ভারতীয় সংবিধানটা তৈরি করেছিলেন, তারা কি করেছিলেন? দেখো, গিয়েছিলেন বিভিন্ন দেশে, অনেক দেশে গিয়েছিলেন, যাওয়ার পর সমস্ত দেশের সংবিধানগুলোকে দেখেছিলেন। দেখার পর সেই সংবিধান, অর্থাৎ তাদের দেশের সংবিধানগুলো থেকে যে যে ভালো ভালো দিকগুলো রয়েছে, সেই দিকগুলোকে তুলে ধরার চেষ্টা করেছিলেন আমাদের দেশে। তো কিন্তু গিয়েছিলেন তো অনেক দেশে, কিন্তু মেনলি হচ্ছে 11টা দেশ, টোটাল হচ্ছে 11টা দেশ থেকে। দেখো, টোটাল হচ্ছে কি 11টা দেশ, 11টা দেশ থেকে ভারতীয় সংবিধান, অর্থাৎ 11টা দেশের সংবিধান থেকে ভারতীয় সংবিধানে কিছু কিছু জিনিস, বিষয়গুলো নেওয়া হয়েছে। দেখো, 11টি দেশ প্লাস হচ্ছে একটা আইন, যখন ব্রিটিশেরা আমাদের দেশে শাসন করত এবং তারা বিভিন্ন ধরনের আইন পাশ করত এবং বিভিন্ন ধরনের আইন নিয়ে আসতো আমাদের জন্য। তো ঠিক ওই রকমই একটা আইন ছিল, যেটা হচ্ছে খুব বিখ্যাত আইন, যেটাকে বলা হয় কি গভর্নমেন্ট অ্যাক্ট অফ 1935, অর্থাৎ 1935 সালের ভারত শাসন আইন। এই 1935 সালের ভারত শাসন আইন। তাহলে দেখো, টোটাল হচ্ছে 11টি দেশের সংবিধান থেকে এবং একটি আইন, যেটা হচ্ছে 1935 সালের ভারত শাসন আইন। এই 11টি দেশের সংবিধান এবং 1935 সালের ভারত শাসন আইন থেকেই কিছু কিছু বিষয় ভারতীয় সংবিধানে অ্যাডপ্ট করা হয়েছে, অর্থাৎ নেওয়া হয়েছে। যে যে ভালো দিকগুলো ছিল, সেই সেই দিকগুলো নেওয়া হয়েছে। তো আমরা আজকে ট্রিক্স এর মধ্য দিয়ে কোন দেশ থেকে, এই যে 11টি দেশ, এই 11টি দেশের কোন দেশ থেকে কি কি বিষয়গুলো ভারতীয় সংবিধানে নেওয়া হয়েছে, আর এই যে ভারত শাসন আইন 1935, সেখান থেকে কি বিষয়গুলো ভারতীয় সংবিধানে নেওয়া হয়েছে, সেগুলো হচ্ছে পুরো ট্রিক্স এর মধ্য দিয়ে মনে রাখার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা যে দেশটা সম্পর্কে আলোচনা করব, সেই দেশটা হচ্ছে জাপান। অর্থাৎ জাপান থেকে কোন বিষয়টা আমাদের সংবিধানে নেওয়া হয়েছে, অর্থাৎ জাপানের সংবিধান থেকে কোন বিষয়টা ভারতীয় সংবিধানে অ্যাডপ্ট করা হয়েছে। তো দেখো, তো আমরা টিক্স এর মধ্য দিয়ে মনে রাখবো। তো এই যে জাপান, তো তোমরা সবাই জানো যে বর্তমানে টেকনোলজির দিক থেকে জাপান অনেকটাই এগিয়ে রয়েছে, অর্থাৎ শক্তি টেকনোলজির দিক থেকে প্রচন্ড শক্তিশালী একটা দেশ হচ্ছে কি জাপান। ঠিক একই রকম ভাবে আমরা এটা মনে রাখবো, যেহেতু হচ্ছে জাপান টেকনোলজির দিক থেকে শক্তিশালী, ঠিক একই রকম ভাবে আমরা মনে রাখবো কি যে ভারতবর্ষ, অর্থাৎ ভারতবর্ষের সব থেকে শক্তিশালী যে রয়েছে, অর্থাৎ শক্তিশালী, অর্থাৎ ভারতের শক্তির দিক থেকে যে সব থেকে বেশি ক্ষমতাবান, সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট। তো এই যে আইনের দিক থেকে ভারতের সব থেকে শক্তিশালী হচ্ছে কি সুপ্রিম কোর্ট। তো এটা থেকে আমরা মনে রাখবো, একদিকে যেরকম হচ্ছে জাপান টেকনোলজির দিক থেকে সব থেকে বেশি শক্তিশালী একটা দেশ, ঠিক একই রকম ভাবে ভারতবর্ষের সব থেকে শক্তিশালী যে আইন, অর্থাৎ সব থেকে শক্তিশালী যেই ক্ষমতার অধিকারী, সেটা হচ্ছে কি সুপ্রিম কোর্ট। তো এটা থেকে আমরা মনে রাখবো কি যে সুপ্রিম কোর্টের কার্য পরিচালনার, দেখো তাহলে এটা মনে রাখবো সুপ্রিম কোর্ট। তাহলে এই যে সুপ্রিম কোর্টের কার্য পরিচালনার নিয়মাবলী। তো এটা থেকে আমরা এটা মনে রাখবো যে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের কার্য পরিচালনার নিয়মাবলী। তাহলে এটা মনে রাখবো যে জাপান বর্তমানে যেরকম হচ্ছে টেকনোলজির দিক থেকে প্রায় একটা শক্তিশালী একটা দেশ,
ঠিক একই রকম ভাবে সেই শক্তি থেকে মনে রাখবো যে ভারতবর্ষে সব থেকে শক্তিশালী হচ্ছে কি সুপ্রিম কোর্ট। তো এটা থেকে মনে রাখবো যে সুপ্রিম কোর্টের কার্য পরিচালনার নিয়মাবলী, এটা জাপান থেকে নেওয়া হয়েছে ভারতীয় সংবিধানে। এটা গেল জাপান, জাপান থেকে এটাই নেওয়া হয়েছে। এবার হচ্ছে 2 নম্বর দেশ। দেখো দ্বিতীয় দেশ হচ্ছে কি, দ্বিতীয় দেশ হচ্ছে জার্মানি। এবার দেখো জার্মানি থেকে কি নেওয়া হয়েছে এবং সেটাও আমরা টিক্সের মধ্য দিয়ে মনে রাখবো। দেখো জার্মানি, তোমরা সবাই জানো জার্মানির সব থেকে যে শক্তিশালী একজন মানুষ ছিলেন, অর্থাৎ যাকে দেখে প্রায় সবাই ভয় পেত, তিনি হচ্ছেন কি অ্যাডলফ হিটলার। অর্থাৎ সেই হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কি করেছিলেন, সে হচ্ছে সবকিছু বন্ধ করে দিয়েছিলেন মানুষের। অর্থাৎ এটা হচ্ছে কি, অর্থাৎ এটা, অর্থাৎ এরকম করে আমরা মনে রাখবো যে জার্মানিতে একজন পাওয়ারফুল মানুষ ছিলেন যার নাম হচ্ছে হিটলার। হিটলার কি করেছিলেন, হিটলার হচ্ছে সমস্ত কিছু বন্ধ করে দিয়েছিলেন, রদ করে দিয়েছিলেন। অর্থাৎ যখন ইমার্জেন্সি চলছিল, অর্থাৎ ইমার্জেন্সি হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন চলছিল, তখন সে সবকিছু কি করে দিয়েছিলেন, অর্থাৎ মানুষের যে অধিকার, মৌলিক যে অধিকারগুলো ছিল সেই মৌলিক অধিকারগুলো বন্ধ করে দিয়েছিল, অর্থাৎ কেড়ে নিয়েছিল, রদ করে দিয়েছিল। তো এটা থেকেই আমরা মনে রাখবো যে জার্মানিতে একজন বিখ্যাত মানুষ ছিলেন, পাওয়ারফুল, মোস্ট পাওয়ারফুল ম্যান, যার নাম হচ্ছে হিটলার। হিটলার কি করেছিলেন, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল তখন সে কি করেছিলেন, তখন সে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন মানুষের যে একটা মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারটাকে রদ করে দিয়েছিলেন। তো এটার থেকে আমরা মনে রাখবো কি যে দেখো ইমার্জেন্সি প্রভিশন, অর্থাৎ কি জরুরি অবস্থা চলাকালীন, জরুরি অবস্থা চলাকালীন মৌলিক অধিকার রদ। তো এটাই মনে রাখবো আমরা যে জরুরি অবস্থা চলাকালীন মৌলিক অধিকার রদ। তো এটাই, অর্থাৎ এর দ্বারা আমরা মনে রাখবো যে জার্মানিতে একজন মোস্ট পাওয়ারফুল মানুষ ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, তিনি হচ্ছেন হিটলার। তো তিনি কি করেছিলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মানুষের মৌলিক অধিকারগুলোকে রদ করে দিয়েছিলেন। ঠিক একই রকম ভাবে যে জরুরি অবস্থা, ভারতে যখন জরুরি অবস্থা আছে, অর্থাৎ ইমার্জেন্সি প্রভিশনস গুলো হয়, ওই সময় কি করা হয়, মৌলিক অধিকারগুলোকে রদ করে দেওয়া হয়। তো এই যে ধারণা জরুরি অবস্থা চলাকালীন মৌলিক অধিকার রদ, সেটা হচ্ছে জার্মানি থেকে নেওয়া হয়েছে। এরপর হচ্ছে 3 নম্বর দেশ। 3 নম্বর দেশ হচ্ছে কি ইউএসএসআর, অর্থাৎ রাশিয়া যেটাকে বলা হয়। তো এই ইউএসএসআর বা রাশিয়া থেকে কি নেওয়া হয়েছে, তো দেখো এটা হচ্ছে আমরা টিক্স এর মধ্য দিয়ে মনে রাখবো। দেখো রাশিয়া আর হচ্ছে ভারত, ইন্ডিয়া, এদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। অর্থাৎ ভারত এবং রাশিয়া দুজনে হচ্ছে খুব ভালো ফ্রেন্ডশিপ রয়েছে, অর্থাৎ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। রাশিয়া এবং ভারতের মধ্যে একটা খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তো এবার মেন কথা হচ্ছে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য, অর্থাৎ বন্ধুদের মধ্যে সব থেকে যে জিনিসগুলো জরুরি, অর্থাৎ একটা সম্পর্ককে, অর্থাৎ বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য সব থেকে যে জিনিসটা জরুরি সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে অর্থাৎ বন্ধুদের মধ্যে কি কি থাকে, দেখো বন্ধুদের মধ্যে মেনলি কোন কোন জিনিসগুলো থাকে। 1 নম্বর হচ্ছে কতগুলো কর্তব্য থাকে, ডিউটিস। দেখো বন্ধুদের মধ্যে কতগুলো কর্তব্য থাকে। 2 নম্বর হচ্ছে কতগুলো প্ল্যান থাকে, প্ল্যান করা হয়। বন্ধুদের মধ্যে কি কতগুলো পরিকল্পনা থাকে, যে এটা করব, কালকে ওইখানে যাব, পরশুদিন ওইখানে যাব, এবার এটা করা হবে, ওটা করা হবে। তো কতগুলো কর্তব্য থাকে বন্ধুদের মধ্যে, কতগুলো কর্তব্য থাকে, কতগুলো হচ্ছে পরিকল্পনা থাকে, যে প্ল্যান করা হয় যে কবে কি করা হবে। আর দেখো সব থেকে যেটা জরুরি হচ্ছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে একটা, অর্থাৎ একটা ভালো সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য সব থেকে যে জিনিসটা জরুরি সেটা হচ্ছে কি সবসময় জাস্টিস দরকার। অর্থাৎ সবসময় কি করতে হবে, ন্যায় ভাবে চলতে হবে। অর্থাৎ ন্যায় বিচার সবসময় হচ্ছে বন্ধুদের মধ্যে ন্যায় বিচারটাকে রাখতে হবে, অর্থাৎ জাস্টিসটাকে মাথায় রাখতে হবে সবসময়। তো তাহলে এটা আমরা কেমন করে মনে রাখবো, রাশিয়া থেকে কি কি নেওয়া হয়েছে, যে রাশিয়া আর ভারত খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তো দুজনে খুব বন্ধু। এবার হচ্ছে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য বা বন্ধুদের মধ্যে সব থেকে কি কি জিনিসগুলো জরুরি, অর্থাৎ কি কি জিনিসগুলো থাকে,
মেনলি হচ্ছে কতগুলো প্ল্যান থাকে, পরিকল্পনা, কতগুলো কর্তব্য থাকে, আর এগুলোকে বজায় রাখার জন্য, অর্থাৎ সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য যেটা সব থেকে জরুরি সেটা হচ্ছে কি সবসময় হচ্ছে একে অপরের পাশে থাকতে হবে, অর্থাৎ জাস্টিস, যেটা হচ্ছে ন্যায়ভাবে চলতে হবে। তো এগুলো হচ্ছে, দেখো, তাহলে ডিউটি, ডিউটি বলতে আমরা কি মনে রাখবো? ডিউটি বলতে হচ্ছে মৌলিক কর্তব্য, ফান্ডামেন্টাল ডিউটি। তাহলে ডিউটি বলতে মৌলিক কর্তব্য, অর্থাৎ যেটাকে কি বলা হয়? ফান্ডামেন্টাল ডিউটিস বলা হয়। এবার প্ল্যান, প্ল্যান বলতে হচ্ছে কি পঞ্চবার্ষিকী পরিকল্পনা, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অর্থাৎ যেটাকে 5 ইয়ার প্ল্যান বলা হয়। এবার জাস্টিস, জাস্টিস বলতে কি ন্যায় বিচার। এই যে জাস্টিস, জাস্টিস তিন ধরনের হয়: সোশ্যাল জাস্টিস, ইকোনমিক্যাল জাস্টিস, আর হচ্ছে পলিটিক্যাল জাস্টিস। এই যে জাস্টিস গুলো, ন্যায় বিচার, সোশ্যাল, ইকোনমিক্যাল, পলিটিক্যাল, এগুলো নেওয়া হয়েছে কোথা থেকে? এগুলো হচ্ছে রাশিয়া থেকে নেওয়া হয়েছে। তো এর মধ্য দিয়ে আমরা মনে রাখবো যে রাশিয়া থেকে কি কি নেওয়া হয়েছে। এবার দেখো 4 নম্বর দেশ, 4 নম্বর দেশ হচ্ছে কি সাউথ আফ্রিকা, অর্থাৎ দক্ষিণ আফ্রিকা। দেখো দক্ষিণ আফ্রিকা থেকে কি নেওয়া হয়েছে সেটা মনে রাখার জন্য আমরা কোন ট্রিক্সটা ব্যবহার করব? দেখো তোমরা সবাই জানো গান্ধীজি, গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন, এবং তো এর দ্বারাই আমরা মনে রাখবো যে গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় গিয়ে কি করেছিলেন। তোমরা সবাই জানো গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় গিয়ে লড়াই করেছিলেন, অর্থাৎ তিনি অনেক আন্দোলন সেখানে করেছিলেন। তো এর দ্বারা আমরা এটাই মনে রাখবো যে গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় গিয়েই রাজ্যসভার যে সদস্য, মনে করো সেখানে কতগুলো হচ্ছে যে নির্বাচন প্রক্রিয়া, সেই নির্বাচন প্রক্রিয়ায় কতগুলো হচ্ছে যে ক্রিটিক্যাল জিনিসগুলো ছিল, যে সেগুলোকে তিনি পরিবর্তন করে দিয়েছিলেন, অর্থাৎ যে খারাপ দিকগুলো ছিল সেগুলোকে তিনি পরিবর্তন করে দিয়েছিলেন। তো এর দ্বারা এটাই মনে রাখবো যে গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় গিয়েই রাজ্যসভার সদস্যদের যে নির্বাচন পদ্ধতি ছিল সেটা সংশোধন করেছিলেন। অর্থাৎ আমরা এটাই মনে রাখবো যে গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় গিয়ে, দেখো এই যে লাইনটা, এই লাইনটার দ্বারা আমরা মনে রাখবো গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় গিয়ে, যে গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় গিয়ে রাজ্যসভার সদস্যদের নির্বাচন পদ্ধতি সংশোধন করেছিলেন। তো এটার দ্বারা আমরা মনে রাখবো কি যে গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় গিয়ে রাজ্যসভার সদস্যদের নির্বাচন পদ্ধতি সংশোধন করেছিলেন। তাহলে দেখো এখানে কি কি আছে, তাহলে এটা মনে রাখবে দক্ষিণ আফ্রিকা, তাহলে দক্ষিণ আফ্রিকায় থেকে কি নেওয়া হয়েছে? দেখো রাজ্যসভার সদস্যদের নির্বাচন পদ্ধতি, তাহলে এটা নেওয়া হয়েছে যে রাজ্যসভার সদস্যদের নির্বাচন পদ্ধতি, এটা নেওয়া হয়েছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সংশোধন, সংশোধন থেকে মনে রাখবে সংবিধান, যে সংশোধনের ধারণা, সংশোধন বলতে কি সংবিধান, সংবিধান সংশোধনের শোধনের ধারণা। তাহলে দেখো দক্ষিণ আফ্রিকা থেকে দুটো জিনিস নেওয়া আছে, একটা হচ্ছে কি রাজ্যসভার সদস্যদের নির্বাচন পদ্ধতি, 2 নম্বর হচ্ছে কি সংবিধান সংশোধনের ধারণা, এই দুটো জিনিস নেওয়া আছে। তো এই লাইনটা, তো তোমরা সবাই জানো গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় গিয়ে আন্দোলন করেছিলেন। তো এর থেকে মনে রাখবো আমরা কি দক্ষিণ আফ্রিকায় তিনি গিয়ে কি করেছিলেন? রাজ্যসভার সদস্যদের নির্বাচন পদ্ধতি সংশোধন করেছিলেন। একটা হচ্ছে রাজ্যসভার সদস্যদের নির্বাচন পদ্ধতির যে প্রক্রিয়া সেটা নেওয়া হয়েছে, এটা হচ্ছে সংবিধান সংশোধনের প্রক্রিয়া, কেমন করে সংবিধানটাকে সংশোধন করা হয় সেই ধারণাটা দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে। এবার দেখো 5 নম্বর দেশ, 5 নম্বর দেশ হচ্ছে ফ্রান্স। তো একটা লাইন মুখস্থ করার মধ্য দিয়ে, একটা লাইনের লাইন মনে রাখার মধ্য দিয়ে আমরা এই ট্রিক্সটা জেনে রাখবো যে ফ্রান্স থেকে কি কি জিনিস নেওয়া আছে। যে ফ্রান্সের মানুষেরা, যারা যারা ফ্রান্স অর্থাৎ ফ্রান্সে থাকে, অর্থাৎ ফ্রান্সের মানুষেরা প্রজাতন্ত্র দিবসের দিন,
প্রজাতন্ত্র দিবসের দিন। ফ্রান্সের মানুষেরা প্রজাতন্ত্র দিবসের দিন লিবার্টি, স্বাধীনতা, ইকুয়ালিটি, সাম্য, আর হচ্ছে ফ্রেটার্নিটি মানে হচ্ছে সৌভ্রাতৃত্ববোধ, সৌভ্রাতৃত্ববোধ বোধ এর কথা বলেন। তো দেখো এই লাইনটা মনে রাখার মধ্য দিয়ে আমরা ফ্রান্স থেকে কি কি নেওয়া হয়েছে সেটা বলে রাখবো। যে ফ্রান্সের মানুষেরা কি করেন, প্রজাতন্ত্র দিবসের দিন লিবার্টি, ইকুয়ালিটি আর হচ্ছে ফ্রেটার্নিটির কথা বলেন। লিবার্টি মানে কি, স্বাধীনতা, সাম্য আর হচ্ছে সৌভ্রাতৃত্ব বোধের কথা বলেন। যে ফ্রান্সের মানুষেরা স্বাধীন প্রজাতন্ত্র দিবসের দিন স্বাধীনতা, সাম্য আর হচ্ছে সৌভ্রাতৃত্ব বোধের কথা বলেন। তো এই যে তাহলে দেখো তাহলে কি কি নেওয়া হয়েছে, এক হচ্ছে কি প্রজাতন্ত্র দিবসের ধারণা। এই যে প্রজাতন্ত্র দিবসের দিন মানে কি, প্রজাতন্ত্র দিবসের যে ধারণা, যেটাকে রিপাবলিক ডে, যে আমরা প্রত্যেক বছর উদযাপন করি, সে প্রজাতন্ত্র দিবসের ধারণা। আর হচ্ছে লিবার্টি, লিবার্টি মানে স্বাধীনতার ধারণা। ইকুয়ালিটি, ইকুয়ালিটি মানে হচ্ছে সাম্য। আর ফ্রেটার্নিটি, ফ্রেটার্নিটি মানে হচ্ছে সৌভ্রাতৃত্ববোধ। এই চারটে জিনিস কোথা থেকে নেওয়া হয়েছে, ফ্রান্স থেকে নেওয়া হয়েছে। একটা হচ্ছে প্রজাতন্ত্র দিবসের ধারণা, আর একটা হচ্ছে লিবার্টি, ইকুয়ালিটি, ফ্রেটার্নিটি। এই চারটা জিনিস ফ্রান্স থেকে নেওয়া হয়েছে।